ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের দশম শ্রেণীর গণিতে অর্থাৎ তোমরা গণিতের 20 নম্বর অধ্যায় রয়েছে ত্রিকোণমিতি, সেই ত্রিকোণমিতি সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করব। আর এই ত্রিকোণমিতি প্রথমে আমি শুরু করব ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা। দেখো, আমরা কোণ অনেক রকম জানি। আমরা কোণ, জ্যামিতিক কোণ জানি 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত হয়, কিন্তু ত্রিকোণমিতির কোণ কিন্তু 0 ডিগ্রির নিচেও হতে পারে, আবার 360 ডিগ্রি উপরেও হতে পারে। তাই ত্রিকোণমিতি কোণ সম্পর্কে ধারণাটা আজকের আমরা সম্পূর্ণ লাভ করব। চলো আমরা টেক্সট বইটা ভালো করে যদি খুঁটিয়ে পড়ি, সহজে আমরা ধারণা লাভ করতে পারি যে ত্রিকোণমিতি কোণ সম্পর্কে ধারণাটা কতটা সহজ। চলো, প্রথমে কি দেওয়া আছে দেখো ত্রিকোণমিতি কোণ সম্পর্কে ধারণাতে। দেখতে পাচ্ছি এখানে যে কয়েকজন ছেলেমেয়েরা ঘুড়ি ওড়াচ্ছে, সেই ঘুড়িকে কেন্দ্র করে আমরা ত্রিকোণমিতিটা শিখবো। দেখো, প্রথমে লেখা আছে, দেখো, প্রতিদিন বিকালে আমরা বন্ধুরা পুকুরের ধারের বড় মাঠে নানান ধরনের খেলা খেলি। আমরা ঠিক করেছি আজ বিকালে মাঠে ঘুড়ি ওড়াবো। তাই আজ বিকাল 4টের সময় আমরা সকলে কিছু ঘুড়ি ও লাঠাই নিয়ে মাঠে জড়ো হয়েছে। আমি ও শুভ ভালো ঘুড়ি ওড়াতে পারি না, তাই আমরা মাঠের ধারে বসে বন্ধুদের ঘুড়ি ওড়ানো দেখছি। প্রথমে রিনা অন্য বন্ধুদের সাহায্য নিয়ে ঘুড়ি ওড়ালো। দেখছি রিনার লাল ঘুড়ি ভূমির থেকে অনেক উপরে উঠছে। কেমন? চলো, বলা হচ্ছে তারপরে দেখো একের দাগে একটা কিছু বলা হয়েছে। দেখো, রিনার ঘুড়ি ভূমি থেকে কতটা উপরে উঠলো, কিভাবে পাবো। দেখো, এখানে রিনা মনে করো এই ঘুড়িটা মনে করো পজিশনে উঠছে, আর রিনা দাঁড়িয়েছে বি পজিশনে দাঁড়িয়েছে। আর তার ঘুড়ি থেকে ভূমি পর্যন্ত লম্ব দূরত্ব অঙ্কন করো, লম্ব দূরত্ব সি বলে উল্লেখ করো। অর্থাৎ দেখো, এটা আমরা কিন্তু সমকোণী ত্রিভুজ পেলাম না, এটা সমকোণী ত্রিভুজ পেলাম। অর্থাৎ আমরা জানলাম ত্রিকোণমিতির কোণ সম্পর্কে ধারণা সম্পূর্ণ কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সম্পূর্ণ একটা ভিত্তিভূমি গড়ে উঠেছে। তাই এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজকে নিয়ে আমরা সমকোণী ত্রিকোণমিতি সম্পর্কে ধারণা লাভ করব। সমকোণী ত্রিভুজ কেমন? এবার চলো, কি বলা হচ্ছে যে রিনার যে ঘুড়িটা ভূমি থেকে কতটা উপরে উঠলো কিভাবে পাবো, সেটা আমরা এবার জানবো। দেখো, এমন ধরনের উচ্চতা, উঁচু স্তম্ভের উচ্চতা, স্তম্ভের উপরে না উঠে খরস্রোতা, দেখো খরস্রোতা নদীর কতটা চওড়া ইত্যাদি দূরত্ব সহজে পরিমাপ পদ্ধতি গণিতের একটা বিশেষ শাখায় আলোচনা করা হয়। গণিতের এই বিশেষ শাখাটি হলো ত্রিকোণমিতি। কেমন? দেখো, আমরা স্তম্ভে তো আমরা উঠতেই পারি, স্তম্ভের পরিমাপ নিতে পারি। ভূমির উপরে যেহেতু স্তম্ভর উপরে তো আমরা একটা স্তম্ভের উচ্চতা নিতে পারি। কিন্তু যখন খরস্রোতা নদী যখন বইছে, তখন তো আর নদীতে নেমে আর এপার থেকে ওপারের দূরত্ব তো লম্বা দূরত্ব অঙ্কন করতে পারে না। সেক্ষেত্রে কি, তার সাহায্য হচ্ছে গণিতের ত্রিকোণমিতির সম্পর্ক বা ত্রিকোণমিতির সাহায্য নিয়ে আমাদের সেই সরস্বতী নদীর দূরত্বটা আমরা মেপে নিতে পারি। এবার দেখো, এই ত্রিকোণমিতির শব্দটি এসেছে গ্রিক শব্দ ট্রাই থেকে, যার অর্থ হচ্ছে যার অর্থ হচ্ছে 3। আর গণ কথার অর্থ হচ্ছে কোণ। এটা কিন্তু গ্রিক শব্দ। ট্রাই ফর গ্রিক আর গণ ফর হচ্ছে গ্রিক। আর ট্রাই ফর হচ্ছে 3 আর গণ ফর হচ্ছে কোণ। আর গণ কথার অর্থ হচ্ছে কোণ। এবং মেট্রন কথার অর্থ হচ্ছে যার অর্থ হলো পরিমাপ করা। মেট্রন কথার অর্থ হচ্ছে যার কোনো হচ্ছে পরিমাপ করা। দেখো, ত্রিকোণমিতিতে বলা হচ্ছে এখানে, দেখো ত্রিকোণমিতি হলো সমকোণী ত্রিভুজের কোনো কোণ এবং বাহুর মধ্যে সম্পর্কের আলোচনা। ত্রিকোণমিতি হচ্ছে সমকোণী ত্রিভুজ। দেখো, সমকোণী ত্রিভুজের কোণ সম্পর্কে কোণ এবং বাহুর মধ্যে সম্পর্কের আলোচনা। এছাড়াও সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী ত্রিভুজের আলোচনাও ত্রিকোণমিতিতে করা হয়। তাহলে শুধুমাত্র সমকোণী ত্রিভুজ সম্পর্কে আলোচনা করা হয় না ত্রিকোণমিতি, আর সূক্ষ্মকোণী ও স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রেও আলোচনা করা হয়। কিন্তু এক্ষেত্রে ত্রিভুজগুলিকে সমকোণী ত্রিভুজ ভেঙে নেওয়া যায়। যেমন পূর্বে পৃথিবী থেকে গ্রহ নক্ষত্রের দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে ত্রিকোণমিতি ব্যবহার করা হতো, কিন্তু এখন ইঞ্জিনিয়ারিং এর ত্রিকোণমিতির উন্নত কৌশল ব্যবহার করা হয় এবং ভৌত বিজ্ঞানের ত্রিকোণমিতির ধারণাও ব্যবহার করা হয়। কেমন? এরপর দেখো, বলছে আমি রিনার ঘুড়ির অবস্থান খাতায় আঁকি ও কি পাই দেখি। দেখো, রিনার ঘুড়িটা কোন পজিশনে ছিল। রিনার ঘুড়িটা ছিল, ধরি আমি এখানে, ধরো রিনা দাঁড়িয়েছিল। ছবিটা এখানে পাশে দেওয়া আছে, লক্ষ্য করো তোমরা বইতে, যে এখানে দেখা যাচ্ছে রিনা এখানে দাঁড়িয়ে আছে, আর এখানে তার আছে ঘুড়ি উঠছে। অর্থাৎ রিনা দাঁড়িয়েছে সি পজিশনে, আর ঘুড়িটা উঠছে এ পজিশনে, আর ভূমি হচ্ছে তার লম্ব দূরত্ব হচ্ছে বি। কেমন? ভূমি স্পর্শ করছে লম্বা, ঘুড়িটা তার ভূমি স্পর্শ করছে বি পজিশনে। অর্থাৎ সি বি এখানে ভূমি, আর এ বি হচ্ছে লম্ব, আর এ সি হচ্ছে অতিভুজ। আমরা সমকোণ ত্রিভুজের 3টি বাহুর নাম জানি। এই এ বি হচ্ছে লম্ব, আর বি সি হচ্ছে ভূমি, আর এ সি হচ্ছে অতিভুজ। বুঝেছ? এসি হচ্ছে অতিভুজ। তাহলে এবার বলা হচ্ছে রিনার যে ঘুড়িটা উঠছিল, দেখো রিনার যে ঘুড়ি অবস্থান দেখো, ধরি
পাশের ছবির লক্ষ্য করো, এই ছবিটা লক্ষ্য করো। সি বিন্দু ভূমিতে ঋণার অবস্থান, সি বিন্দুতে এখানে কিন্তু ঋণা দাঁড়িয়েছে, এখানে সি বিন্দুতে ঋণা দাঁড়িয়েছে। আর এ বিন্দু ঋণার ঘুড়ির ওঠা অবস্থান, এ বিন্দুতে ঋণার ঘুড়ি অবস্থান, এই পজিশনে ঋণার ঘুড়িটা উঠছে। আবার এবং এ বি ভূমি থেকে ঘুড়ির অবস্থানের লম্ব দূরত্ব উচ্চতা হচ্ছে এখানে সি, এটা হচ্ছে সি, বুঝা যাচ্ছে, এটা সি। এবার দেখো বলা হচ্ছে, দেখছি এবিসি একটি সমকোণী ত্রিভুজ পেয়েছে, যার এসিবি একটি কী কোণ, এসিবি। এসিবি দেখো, এসিবি এটা বি কোণ, কিন্তু এটা বলা হচ্ছে এখানে বি কোণ, এটা হচ্ছে বি কোণ তোমাদের, এটা বি কোণ। অর্থাৎ এসিবি কী বলা হচ্ছে, এই কোণটাকে বলা হচ্ছে কী কোণ বলো তো, এসিবি কোণ। কী কোণ হবে বলো তো, এ বি সি যদি একটি সমকোণী ত্রিভুজ হয়, এক্ষেত্রে বি কোণ কী কোণ হবে, আর এ কোণ বা কী কোণ হবে, আর সি কোণ বা কী কোণ হবে। দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি শুধুমাত্র এই কোণটা সমকোণ, সমকোণ ব্যতীত অপর সন্নিহিত কোণদ্বয় পরস্পর কী হয়, সূক্ষ্মকোণ হয়। অর্থাৎ এখানে সি কোণের মান জানতে চাওয়া হচ্ছে, এ সি বি মানে কি সি কোণ কত হবে, কী কোণ হবে বলো তো, সি কোণ হবে সূক্ষ্মকোণ হবে না স্থূলকোণ হবে। সি কোণ অবভিয়াসলি তোমাদের সূক্ষ্মকোণ হবে, সূক্ষ্মকোণ হবে, সি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। কেমন, সি কোণটা কী হবে, সি কোণটা তোমাদের ক্ষেত্রে সূক্ষ্মকোণ হবে, সূক্ষ্মকোণ হবে, কেমন, সূক্ষ্মকোণ হবে। এরপর দেখো আবার সমকোণী ত্রিভুজ এবিসি এর এসিবি এর মানের পরিবর্তনের সঙ্গে এবি উচ্চতারও পরিবর্তন হচ্ছে। দেখো যখন সমকোণী ত্রিভুজ দেখো এবিসি এর এসিবি এর মানের পরিবর্তন হচ্ছে, পরিবর্তনের সঙ্গে সঙ্গে এবির উচ্চতাও পরিবর্তন হচ্ছে। যদি দেখো ঘুড়িটা যদি যতটা বেশি উঠবে, কিন্তু এর উচ্চতা কিন্তু তত বৃদ্ধি পাবে। যত উপরের দিকে উঠবে, কিন্তু তার এই কোণের অর্থাৎ সি কোণের মানটা কিন্তু পরিবর্তন হবে। উপরের দিকে উঠলে সি কোণের মানটা বৃদ্ধি পাবে, আর লম্ব বৃদ্ধি পাবে, বুঝা গেছে। একটি তার দু নম্বর শর্ত কি দিয়েছে দেখো, 2 নম্বরে প্রশ্ন দিয়েছে, একটি কোণের মান 360 ডিগ্রি এর চেয়ে বেশি হতে পারে কি। একটি কোণের মান বলা হচ্ছে, একটি কোণের মান 360 ডিগ্রির চেয়ে কি বেশি হতে পারে কি। আমরা জানি কিন্তু জ্যামিতিক কোণ হচ্ছে, জ্যামিতিক কোণের মান হচ্ছে 0 থেকে, জ্যামিতিক কোণের মান হচ্ছে 0 ডিগ্রি থেকে, হচ্ছে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, 360 ডিগ্রি। আর কিন্তু ত্রিকোণমিতিক কোণের কোণ কিন্তু আরও বেশি বা কম হতে পারে। চলো এখানে কি বলা হয়েছে দেখো, যে কোনো একটি বিন্দু থেকে যদি দুটি রশ্মির নির্গত হয়, তবে রশ্মি দুটির যে সমতলে অবস্থিত, সেই সমতলকে দুটি অঞ্চলে বিভক্ত করে। ওই রশ্মিদ্বয় দ্বারা উৎপন্ন অঞ্চলদ্বয়ের প্রত্যেকটিকে ওই বিন্দুতে উৎপন্ন কোণ বলা হয়। বুঝা যাচ্ছে, কি বলেছে, কোনো একটি বিন্দু থেকে যদি দুটি রশ্মি নির্গত হয়, ধরো এখান থেকে লক্ষ্য করো, এখানে ধরো এই বিন্দু থেকে দুটি রশ্মি নির্গত হচ্ছে। দেখো আমি বোঝাচ্ছি, দেখো রশ্মি দুটি যে সমতলে অবস্থিত, সেই সমতলকে দুটি অঞ্চলের বিভক্ত করে ওই রশ্মিদ্বয় দ্বারা উৎপন্ন অঞ্চলদ্বয়ের প্রত্যেকটিকে ওই বিন্দুতে উৎপন্ন কোণ বলা হবে। দেখো পাশের চিত্রে দেখো, ও বিন্দু থেকে ও এ দেখো, এই যে ও বিন্দু থেকে না, ও এ চিত্রে দেখো, ও বিন্দু থেকে ও এ এবং ও বি রশ্মি দুটি নির্গত হয়। ও বিন্দুতে এ ও বি কোণ ও প্রবৃদ্ধ কোণ বি ও এ উৎপন্ন হয়েছে, এদের জ্যামিতিক কোণ বলা হয়। দেখো এখানে ধরো এ ও দেখো বি ও এ, এই ভিতরে কোণটা দেখো, এই কোণ কি বলা হয়, সূক্ষ্মকোণ বলা হবে। এদের 90 ডিগ্রি কম কোণকে কি বলি আমরা, সূক্ষ্মকোণ বলি। আর এ ও বি যদি বাইরের দিকটা যদি আমরা ধরি, বাইরের দিকটা কিন্তু 180 ডিগ্রি বেশি হচ্ছে, সুতরাং এই কোণ হবে প্রবৃদ্ধ কোণ। এই কোণটা কি হচ্ছে, প্রবৃদ্ধ কোণ। আমরা জানি 0 থেকে যদি 90 এর কম যদি হয়, 0 থেকে 90 এর কম হলে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে যদি হয়, এর মাঝে যদি কোণগুলো হবে গিয়ে সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি কিন্তু সূক্ষ্মকোণ নয়, 90 ডিগ্রি কী হবে, 90 ডিগ্রি হবে সমকোণ। তাহলে 0 থেকে 90 ডিগ্রির মাঝে যত কোণ হচ্ছে, সবগুলো কোণ হচ্ছে সূক্ষ্মকোণ হয়। কী কোণ হয়, সূক্ষ্মকোণ। আর 90 ডিগ্রি আমরা জানি কি কোণ হচ্ছে, সমকোণ। 90 ডিগ্রি হচ্ছে সমকোণ, 90 ডিগ্রি কী কোণ হবে, সমকোণ। আর 90 থেকে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত, 180 ডিগ্রি পর্যন্ত কী কোণ হবে, 180 ডিগ্রি পর্যন্ত হবে স্থূলকোণ। কী কোণ, স্থূলকোণ হবে, স্থূলকোণ। আর 180 ডিগ্রি তো আমরা জানি, 180 ডিগ্রি কী কোণ হয় বলো তো, 180 ডিগ্রি হচ্ছে সরলকোণ। 180 ডিগ্রি সরলকোণ হয় আমরা জানি, সরলকোণ। আর 180 থেকে 360 ডিগ্রি পর্যন্ত, 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত যত কোণ আছে, সব কোণ কিন্তু প্রবৃদ্ধ কোণ। কি কোণ, প্রবৃদ্ধ কোণ হয়। আর 360 ডিগ্রি কিন্তু বৃত্তের কোণের মান। যে কোনো একটা বৃত্ত যদি রাউন্ড করো, তার কোণের মান কিন্তু 360 ডিগ্রি হয়।
বোঝা যাচ্ছে? তাহলে 180 ডিগ্রি থেকে বলা হচ্ছে 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মাঝে যত কোণ আছে সব প্রভাবিত কোণ হয়, আর 360 ডিগ্রি হলে কি বৃত্তের কোণের মান হয়। বোঝা গেছে? এবার দেখো কি বলা হচ্ছে, জ্যামিতিক কোণের ক্ষেত্রে দিক ছাড়া কোণের পরিমাণই মূল বিচার্য বিষয়। বৃত্তের কিভাবে কোণগুলো পরিবর্তন হচ্ছে এরপরে আমরা জানবো। পরের পাতা লক্ষ্য করো যে বুঝেছি জ্যামিতিক কোণ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত যে কোনো পরিমাপের হতে পারে। দেখো এখানে দেখো দেখতে পাচ্ছি আমরা A2 আর O, দেখো এ ও, এখানে A1 আর A2 দুটি কোণ বলা হয়েছে। দেখো রশ্মির ঘূর্ণনের দ্বারাও কি কোণের ধারণা করা যায়? দেখো রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ও ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কি পাবো দেখি। দেখো ঘড়ির কাঁটা যদি ঘুরি তাহলে সেদিকে কি হবে, আর ঘড়ির কাঁটার বিপরীত যদি ঘুরে সেদিকে কি হবে। দেখো একটি রশ্মির প্রান্তবিন্দু যে বিন্দু থেকে রশ্মিটি নির্গত হয় তাকে স্থির রেখে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি একই তলে রশ্মিটি ঘোরাই, তবে সেই রশ্মি ঘূর্ণনের পর প্রথম অবস্থানের সঙ্গে তার পরবর্তী প্রতিটি অবস্থানের সেই প্রান্তবিন্দুতে একটি কোণ উৎপন্ন করে। দেখো এখানে যদি রশ্মিটা ঘুরাই, দেখো A1, দেখো এখানে 30 ডিগ্রি কোণ বলা হচ্ছে, আবার A2 যদি হয় এখানে 35 ডিগ্রি কোণ হচ্ছে। তাহলে এইভাবে ঘুরিয়ে যদি আমরা কোণ ধারণা করি, এখানে দেখো কত ডিগ্রি হচ্ছে, দেখো এদিকে রশ্মির কোণের পরিবর্তনটা আমরা সহজে লক্ষ্য করতে পারছি। দেখো পাশের চিত্রে লক্ষ্য করো, যে পাশের চিত্রে যদি লক্ষ্য করো, দেখো AO বলা হচ্ছে। দেখো AO পাশের চিত্রে AO রশ্মির প্রান্তবিন্দু ওকে স্থির রেখেছে রেখে একই তলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে রশ্মির OA1 আর OA2 আর OA3 ইত্যাদি অবস্থান দেখেছে, যারা ও বিন্দুতে পর্যায়ক্রমে AO1 হচ্ছে আর AOA2 হচ্ছে, তাহলে AOA3 ইত্যাদি বিভিন্ন কোণ উৎপন্ন করেছে। এই কোণগুলিকে ত্রিকোণমিতিক কোণ বলা হবে। দেখো AOA1 হচ্ছে একটা কোণ হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, আবার AOA2 একটা পরিবর্তন হচ্ছে, আবার AOA3 একটা পরিবর্তিত হচ্ছে। তাহলে ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে ঘূর্ণায়মান রশ্মির দিক ও তার ফলে সৃষ্ট কোণের পরিমাপ উভয়ই বিচার করা যায়। ঘূর্ণায়মান রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে উৎপন্ন কোণটিকে রীতি অনুসারে আমরা ধনাত্মক কোণ বলবো। তাহলে ধনাত্মক কোণ কাকে বলবো? যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে উৎপন্ন কোণটিকে কি রীতি অনুযায়ী কি বলবো আমরা? ধনাত্মক কোণ বলবো। আর রশ্মির ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক কোণ পাবো। রশ্মিটি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে আসে তাহলে কি হবে? উল্টো দিকে আসছে, উল্টো দিকে হলে কি হবে? সে ঋণাত্মক কোণ হচ্ছে। এবার দেখো পাশে আরো একটা চিত্র বলা হচ্ছে, দেখো পাশের আর একটা চিত্র, দেখো যে পাশের চিত্রে AO দেওয়া আছে। দেখো AO পাশের চিত্রে ও এই রশ্মিটি ও বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে AOA1 এর কোণের মান, দেখো এই কোণটার মান দেখো হচ্ছে AO, দেখো AOA1 বলা হচ্ছে। দেখো A1 বলা হচ্ছে, একটু নিচের দিকে ছবিটা টেনে আনি। দেখো দেখো এবার কিন্তু স্পষ্টত হয়েছে। দেখো AOA1 এই কোণটা, দেখো এই কোণটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে অর্থাৎ এই ক্ষেত্রে কি ধনাত্মক কোণ উৎপন্ন করছে। এর মান হচ্ছে থিটা ডিগ্রি। ধরো কি ধনাত্মক থিটা ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে কি সহজে মনে রাখবে কি এটা হচ্ছে তোমার ধনাত্মক কোণ উৎপন্ন হচ্ছে, আর ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে আসে তখন কি ঋণাত্মক কোণ উৎপন্ন করছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে ধনাত্মক কোণ উৎপন্ন করছে। AOA1 এই কোণটা কি ধনাত্মক কোণ উৎপন্ন করছে। দেখো এর অভিমুখটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে, সুতরাং এর ধনাত্মক কোণ উৎপন্ন হচ্ছে। সুতরাং এর মান হচ্ছে 0 ডিগ্রি, থিটা ডিগ্রি। এই কোণের মান হচ্ছে থিটা ডিগ্রি। এই চিহ্নটাকে তোমরা সহজে মনে রাখবে থিটা কোণ, গ্রিক অ্যালফাবেট এটা থিটা ডিগ্রি মনে করো। দেখো এবং AO2 আলফা ডিগ্রি মনে করো, আর AO2 এটা হচ্ছে আলফা। এই কোণটা হচ্ছে টোটাল কোণটা হচ্ছে আলফা কোণ বলা আছে। আলফা কোণ এটাও ধনাত্মক, কারণ এটাও ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে রশ্মি যদি নির্গমন ঘটে সেক্ষেত্রে কিভাবে ধনাত্মক কোণে উৎপন্ন হয়। তাহলে এবার দেখি আমরা, এবার বলা হচ্ছে দেখো কিন্তু পাশের চিত্রে দেখো রশ্মিটি ও বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে B1 মাইনাস ঋণাত্মক মান হচ্ছে থিটা ডিগ্রি এবং B2 ইকুয়ালস টু মাইনাস আলফা ডিগ্রি কোণ উৎপন্ন করছে। যেহেতু হচ্ছে 0 ডিগ্রি থেকে আলফা কোণটা কি বেশি হচ্ছে, 0 ডিগ্রি থেকে আলফা কোণটা বেশি হচ্ছে। দেখো উল্টো দিকে ঘুরছে, ঘড়ির কাঁটা উল্টো দিকে, এটা যে উল্টে দিক দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটা অনুকূলে ঘুরছে, সেই কারণে এর মান কি হচ্ছে ঋণাত্মক কোণ উৎপন্ন হচ্ছে। কিন্তু কোনো কোণের একটি রশ্মি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে সম্পূর্ণ একবার আবর্তনের পর আবার প্রথম অবস্থানে আসে তখন কি পরিমাণ
কোণ পাবো দেখো, যে কোনো কোণের একটি রশ্মির ঘড়ির কাঁটার বিপরীত দিকে যতবার পূর্ণ আবর্তন করে হবে কোণের পরিমাণ ততবার 360 ডিগ্রি করে বেড়ে যাবে। আবার রশ্মিটির ঘড়ির কাঁটার দিকে যতবার পূর্ণ আবর্তন হবে কোণের পরিমাণ ততবার 360 ডিগ্রি করে কমে যাবে। তাহলে এদিকে ঘড়ির কাঁটা যেহেতু অনুকূলে ঘুরছে সেক্ষেত্রে ঋণাত্মক মান কোণের মান কি কমছে, আর যদি বিপরীতে যদি ঘুরে সেক্ষেত্রে ঘড়ির কাঁটার মান সেদিকে ডিগ্রি কোণের মান কিন্তু সর্বদা কি বৃদ্ধি পাবে। তাহলে এবার দেখি আমরা কি বলা হচ্ছে, যে কোনো কোণের একটি রশ্মি, কোনো কোণের যদি একটি রশ্মির ঘড়ির কাঁটার বিপরীত দিকে যতবার পূর্ণ আবর্তন হবে কোণের পরিমাণ ততবার 360 ডিগ্রি করে বেড়ে যাবে, বা রশ্মির ঘড়ির কাঁটার দিকে যতবার পূর্ণ আবর্তন হবে কোণের পরিমাপ কিন্তু 360 ডিগ্রি কমে যাবে। এটা ঘড়ির কাঁটার দিকে বলা আছে, আর ঘড়ির কাঁটা যদি বিপরীতে ঘুরে সে বৃদ্ধি পাবে, আর ঘড়ির কাঁটার অনুকূলে বা ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে পূর্ণ আবর্তন করে সেক্ষেত্রে কী হবে, কোণের মান কিন্তু কমে যাবে। দেখো বুঝেছি, পাশের চিত্রে OP1 রশ্মিটি ও বিন্দুকে কেন্দ্র করে OP1 অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে একবার সম্পূর্ণ আবর্তনের পর, অর্থাৎ আরও 360 ডিগ্রি ঘূর্ণনের পরে আবার OP1 অবস্থানে এসেছে, এবং সেক্ষেত্রে পেয়েছে POP2 কোণ ইকুয়ালস টু 360 ডিগ্রি প্লাস থিটা ডিগ্রি। এক্ষেত্রে কী হবে, যখন POP1 কোণ ইকুয়ালস টু থিটা ডিগ্রি বলা আছে, দেখো এখানে দেখো POP1 কোণ বলা আছে, এটা কি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, তাই এটা ধনাত্মক কোণ অর্থাৎ থিটা ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। মনে করো থিটা ডিগ্রি কোণ হচ্ছে একটা নির্দিষ্ট কোণের মান, আর ধ্রুব রাশি ধরো ধ্রুব কোণ। এবার দেখো যদি অনুকূলে যদি ঘুরে বিপরীতে যদি ঘুরে পূর্ণ আবর্তন করার পর আবার কিছুটা ঘুরে আসে, দেখো এখানে স্পর্শ করছে কিন্তু 360 ডিগ্রি স্পর্শ করে ফেলেছে, আর এই স্পর্শ করে এতটুকু অংশটা বৃদ্ধি পেয়েছে। দেখো 360 ডিগ্রি এখান থেকে 360 ডিগ্রি, এখান থেকে যদি 0 ডিগ্রি ধরা হয় তাহলে এখান থেকে এর পূর্ণ আবর্তন এখানে স্পর্শ করছে, আবার এইটুকু অংশ কি হচ্ছে থিটা ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রি প্লাস থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে, বুঝে গেছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত কি হচ্ছে 360 ডিগ্রি বেশি হচ্ছে। তাহলে আমরা কি শিখলাম, যে আমরা শিখলাম ত্রিকোণমিতির ক্ষেত্রে তাহলে আমরা শিখলাম তাহলে ত্রিকোণমিতি কোণের ক্ষেত্রে 360 ডিগ্রিও বেশি হতে পারে। তাহলে এখানে রশ্মির ঘূর্ণনের কোণটা কি হচ্ছে, এখান থেকে P2 কোণের উপর দেখো লম্ব বিপরীত ঘড়ির কাঁটার বিপরীতে এক পাক ঘুরে এসেও কিছুটা অংশ অতিক্রম করেছে, আর এইখান থেকে যদি আমরা অতিক্রম করি লক্ষ্য করি তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এইভাবে অতিক্রম হচ্ছে, এটা কিন্তু 360 ডিগ্রি হয়ে গেছে, আর 360 ডিগ্রি অতিরিক্ত একটু বর্ধিত হয়েছে, কত থিটা ডিগ্রি বর্ধিত হয়েছে, অর্থাৎ 360 ডিগ্রি প্লাস থিটা ডিগ্রি। তাহলে এখানে 2 নম্বর চিত্রে POP2 ও OP1 রশ্মিদ্বয় সমাপতিত হয়েছে। দেখো এখানে 2 নম্বর চিত্রটা লক্ষ্য করো, এখানে যে 2 নম্বর চিত্রটা লক্ষ্য করো, এখানে যে 2 নম্বর চিত্রটা, এই 2 নম্বর চিত্রটা দেখো সমাপতিত কিভাবে হচ্ছে। দেখো এখানে 2 নম্বর চিত্রটা লক্ষ্য করো, 2 নম্বর চিত্র বলা হয়েছে, দেখো যে 2 নম্বর চিত্রে OP2 দেখো, 2 নম্বর চিত্রে OP2 দেখো OP2 বলা হচ্ছে, দেখো OP2 এবং OP1 কোথায় আছে, এখানে দেখো OP1, এই চিত্রে দেখো OP1 হচ্ছে, আর রশ্মিদ্বয় সম্পাদিত হয়েছে। এই একইভাবে পাশের চিত্র থেকে দেখছি ON1 রশ্মিটি ও বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে একবার সম্পূর্ণ আবর্তনের পর ON1 রশ্মির উপর সম্পাদিত হয়েছে, অবস্থানে এসেছে, এবং এক্ষেত্রে NON2 দেখো NON2 মাইনাস ঋণাত্মক মান হচ্ছে 360 ডিগ্রি প্লাস থিটা ডিগ্রি, যখন NON1 ঋণাত্মক মান হচ্ছে থিটা ডিগ্রি, অর্থাৎ এখানে থিটা ডিগ্রি কোণ, অর্থাৎ এখানে কোণের মান কিন্তু হ্রাস পাচ্ছে। কেমন, এবার দেখো এখানে দেখো চিত্রটা লক্ষ্য করো যে NON1 কোণের মান কিন্তু এদিকে ঘড়ির কাঁটার অনুকূলে আসছে, এক্ষেত্রে কি যে কোণের মান কিন্তু হ্রাস পাচ্ছে, আবার NON2 দেখো এক্ষেত্রে দেখো 360 ডিগ্রি অতিরিক্ত কোণ হচ্ছে -0 ডিগ্রি। এবার 360 ডিগ্রি প্লাস থিটা ডিগ্রি এখানে কিন্তু ঋণাত্মক মান হচ্ছে, যেহেতু আমরা জানি গিয়ে ঘড়ির কাঁটা অনুকূলে যদি রশ্মিটা সম্পূর্ণ পাক খায় সেক্ষেত্রে কোণের মান হ্রাস পায়। তাহলে এবার আমরা বুঝতে পেরেছি। এরপর দেখো এবার 3 নম্বর শর্ত কি বলেছে, দেখো 3 নম্বর শর্ত বলেছে যে কোনো কোণের মান, যে কোনো ঘূর্ণায়মান রশ্মি যদি তার প্রাথমিক অবস্থান থেকে প্রান্তবিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে দুবার সম্পূর্ণ আবর্তনের পর আরও 30 ডিগ্রি কোণ ঘূর্ণন সম্পন্ন করে, সেক্ষেত্রে কোণের পরিমাণ কি হবে হিসাব করি। দেখো নির্ণেয় কোণের পরিমাণ দেখো 360 ডিগ্রি দুবার পাক খেয়েছে, 360 ডিগ্রি করে দুবার পাক খেয়েছে, অর্থাৎ একটা বৃত্ত কেন্দ্র করে দেখো এখানে যদি আমরা এইভাবে অঙ্কন করি, দেখো এইভাবে পাক খাচ্ছে,
দুবার সম্পূর্ণ পাক খাওয়ার পর কতটা বৃদ্ধি পাচ্ছে দেখো, বৃদ্ধি পাচ্ছে কত, মনে করো এইটুকু হচ্ছে তোমাদের কত ডিগ্রি, 30 ডিগ্রি মনে করো, এটা 30 ডিগ্রি, আর দুবার পাক খাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে কী হবে 360-এর সঙ্গে 2 গুণ করতে হবে, গুণ করে 30 যোগ করবে, তাহলে এক্ষেত্রে মান কত হবে 750 ডিগ্রি, কত হবে 750 ডিগ্রি। যেহেতু এখানে ধনাত্মক মান হচ্ছে তাহলে প্লাস 750 ডিগ্রি হচ্ছে, 360 দুগুণে কত হবে 720 আর যুক্ত 30, 720 আর 30 যোগ করলে কত হবে 750 হচ্ছে, এখানে কত হবে প্লাস ধনাত্মক মান হচ্ছে 750 ডিগ্রি হচ্ছে। যদি কোনো ঘূর্ণায়মান রশ্মি তার প্রাথমিক অবস্থান থেকে প্রান্তবিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 3 বার সম্পূর্ণ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে বলা আছে, প্রান্তবিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 3 বার সম্পূর্ণ আবর্তনের পর আরও 45 ডিগ্রি ঘূর্ণন, কত 3 বার বলা আছে, 345 ডিগ্রি ঘূর্ণন সম্পন্ন করে, সেক্ষেত্রে কোণের পরিমাণ কত হবে হিসাব করে লিখি। এক্ষেত্রে কি বলা আছে দেখো, একটু লক্ষ্য করে উপরে দেখো, উপরে কি বলা হচ্ছে প্রান্তবিন্দু কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীতে এখানে 2 বার সম্পূর্ণ আবর্তনের পর আরও 30 ডিগ্রি কোণ সম্পূর্ণ আবর্তন করেছে, তাহলে আমরা এখানে কি করেছি ঘড়ির কাঁটার বিপরীতে সুতরাং কি হবে ধনাত্মক হয়েছে, আর এই ক্ষেত্রেও বিপরীতে করা হচ্ছে, এখানে 3 বার করা হচ্ছে, তাহলে 3 গুণিত কত হচ্ছে 360 ডিগ্রি, 3 গুণিত 360 ডিগ্রি আর যুক্ত কত 45 ডিগ্রি অতিরিক্ত ঘূর্ণন সম্পন্ন করেছে 35 ডিগ্রি, এক্ষেত্রে কত হবে 360-এর সঙ্গে আমরা 3 গুণ করব, অর্থাৎ 3 শূন্য 0 আর 6 3 18 8 হাতে 1 আর 3 3 9 1 10 ডিগ্রি, আর প্লাস কত ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, প্লাস কত হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে কত হবে 35 ডিগ্রি সমান কত হবে দেখো, 5 করতে 5 হচ্ছে, আর এক্ষেত্রে হচ্ছে 8 4 12 2 হাতে 1, 8 4 12 2 হাতে 1 হচ্ছে, আর 8 4 12 1 বসাও, আর এখানে 1 1225, কত হচ্ছে 1225 ডিগ্রি, 1225 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এবার বক্সের টেবিলটা লক্ষ্য করো, তোমাদের টেক্সট বইয়ের টেবিলটা লক্ষ্য করো, জ্যামিতিক কোণের সর্বনিম্ন ও সর্বাধিক পরিমাপ হয় যথাক্রম 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, কিন্তু ত্রিকোণমিতিক কোণের পরিমাণ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি ছাড়াও 0 ডিগ্রি এর কম যে কোনো পরিমাপ ও 360 ডিগ্রি এর বেশি যে কোনো পরিমাপ হতে পারে। এবার চারিদিকে দেখো কি বলা আছে, চারিদিকে কি বলা আছে, চারিদিকে প্রয়োগ 4 কি বলা আছে দেখো, প্রয়োগ 4-এ বলা হচ্ছে দেখো যে কিন্তু ত্রিকোণমিতিক কোণ কি কি পদ্ধতিতে পরিমাপ করা হয় দেখি। দেখো ত্রিকোণমিতিক কোণ কিন্তু দুটো পদ্ধতিতে পরিমাপ করা হয়, একটা ষষ্ঠিক পদ্ধতি আর একটা কি বৃত্তীয় পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এবার ষষ্ঠিক পদ্ধতিটা কি আমরা সেটা জানবো। দেখো ষষ্ঠিক পদ্ধতি হচ্ছে যে দুটি পরস্পর ছেদি সরলরেখা একে অপরের উপর লম্বভাবে দাঁড়ালে যে কোণ তৈরি করে তাকে সমকোণ বলা হচ্ছে। দেখো একটা পরস্পর ছেদ সমান্তরাল, ধরো এটা এবি ভূমির উপর যদি এডি লম্ব অঙ্কন করি, তাহলে এই ক্ষেত্রে দেখো একটা লম্ব, তাহলে এই কোণটা কি কোণ উৎপন্ন হয়, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, অর্থাৎ সমকোণ উৎপন্ন করছে। এবার সমকোণ উৎপন্ন করছে, এই পদ্ধতিতে এক সমকোণকে 90টি সমান ভাগে বিভক্ত করা হয়। এক সমকোণ মানে 90 ডিগ্রি, একে আমরা কত রকমভাবে 90টি সমান ভাগে ভাগ করব, 90টি সমান ভাগে ভাগ করব, 90টি সমান ভাগে বিভক্ত করা হয় এবং তার প্রতিটি ভাগকে 1 ডিগ্রি ধরা হয়। তার প্রতিটি ভাগকে এই যে 90টি এ ও মনে করো এ ও বি অর্থাৎ সমকোণ 90 ডিগ্রি ধরো, এই কোণটাকে আমরা কতগুলো কোণে ভাগ করেছি, এখানে 90টা ভাগে ভাগ করেছি। এই 90টি ভাগের মধ্যে প্রতিটা ভাগকে অর্থাৎ একটি ভাগকে কি বলা হবে বলতো, একটি ভাগকে বলা হয় 1 ডিগ্রি বলা হবে, 1 ডিগ্রি বলা হবে। এবং এই কারণেই এক সমকোণ 90 ডিগ্রি হয়, এই কারণে এক সমকোণ কত হয় 90 ডিগ্রি। 1 ডিগ্রিকে পুনরায় 60টি সমান সমষষ্ঠিক মিনিটে 1 ডিগ্রিকে পুনরায় 1 ডিগ্রিকে পুনরায় এই যে 1 ডিগ্রি কোণটা ধরো এইটুকু হচ্ছে 1 ডিগ্রি কোণ, এইটুকু হচ্ছে 1 ডিগ্রি কোণ, এই 1 ডিগ্রি কোণকে যদি পুনরায় 60টি সমান ষষ্ঠিক মিনিটে ও প্রতি মিনিটকে সমান 60টি ষষ্ঠিক সেকেন্ডে বিভক্ত করা হয়, সেক্ষেত্রে কি হয় এক সমকোণ সমান কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে। এক সমকোণ কত ডিগ্রি হয় 90 ডিগ্রি, আর 1 ডিগ্রি সমান কত হবে 60 মিনিট, আর 1 মিনিট সমান কত হচ্ছে 60 সেকেন্ড। আচ্ছা, এই দুটি দাঁড়ি হলে কি হবে 60, এটা সেকেন্ডের চিহ্ন, আর একটা দাঁড়ি হলে কি হবে মিনিটের চিহ্ন, আর ডিগ্রি চিহ্ন তো আমরা সহজেই জানি। এবার বৃত্তীয় পদ্ধতিতে কি বলা হয়েছে দেখো, এবার বৃত্তীয় পদ্ধতিতে বলা হচ্ছে দেখো একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে তার পরিমাপকে 1 রেডিয়ান বলা হয়।
এক রেডিয়ান কি বলেছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রের যে সম্মুখ কোণ উৎপন্ন করে তার পরিমাপকে এক রেডিয়ান বলা হয়। এবং লেখা হয় 1c, সিটা কিন্তু রেডিয়ানের চিহ্ন, সিটা হচ্ছে রেডিয়ানের চিহ্ন, অর্থাৎ এক রেডিয়ান বলা হয়। যে কোনো একটি বৃত্তের পরিধি এবং ব্যাসের দৈর্ঘ্যের অনুপাতকে অনুপাত ধ্রুবক হয়। কি বলেছে, যে কোনো একটি বৃত্তের পরিধি এবং ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত ধ্রুবক, এই সম্পর্কটির উপর ভিত্তি করেই এই পদ্ধতি একক নির্ধারিত হয়েছে। কি বলা হলো, দেখো দেখো এখানে বলা হয়েছিল, দেখো ব্যাসার্ধ, এখানে আর ব্যাসার্ধ এইটুকু হচ্ছে 0 থেকে পরিধি পর্যন্ত এই প্রান্তকে ব্যাসার্ধ বলা আছে। এর দৈর্ঘ্য যা হবে, ওই ব্যাসার্ধের দৈর্ঘ্য যা হবে, তার পরিধির উপর যে বৃত্তচাপ আছে এই বৃত্তচাপ একই মাপ হবে, অর্থাৎ এইটুকু দৈর্ঘ্য যা হবে এইটুকু দৈর্ঘ্য তা হবে। এর উপর যে কোণটা উৎপন্ন হবে, এই যে ও কোণটা যে উৎপন্ন হবে, একে বলা হয় কি রেডিয়ান কোণ বলা হয়, বা এক রেডিয়ান বলা হবে। এই কি রেডিয়ান বলা হবে, এক রেডিয়ান বলা হবে, অর্থাৎ 1c বলা হচ্ছে, 1c কেমন 1c বলা হচ্ছে। এখানে এই কোণটাকে কি বলা হয়, 1c কোণ বলা হয়, 1c বা এক রেডিয়ান বলা হয়, রেডিয়ান কোণ বলা হবে। এবার দেখো চলো, এবার কিন্তু যে কোনো ব্যাসার্ধের দৈর্ঘ্যের বৃত্তের সাহায্যে রেডিয়ানের সংজ্ঞা প্রকাশ করলে সর্বদা কি এটি একটি ধ্রুবক কোণ হবে। বিভিন্ন ব্যাসার্ধের দৈর্ঘ্যের বৃত্ত এঁকে হাতে কলমে যাচাই করি। চলো আমরা এখানে যে বিভিন্ন বৃত্তের ব্যাসার্ধ অঙ্কন করি, সেখানে কি হবে, রেডিয়ানের কোণটা একটা দেখতে রেডিয়ানের কোণটা কি সমান হবে না ভিন্ন ধর্মী হবে। দেখো এটি আর্ট পেপারে 3টি এক কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করলাম। দেখো এক কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করেছি। দেখো দেখো এখানে ব্যাসার্ধ কিন্তু ভিন্ন রকম হচ্ছে। ও এ একটা ব্যাসার্ধ হচ্ছে, ও এ একটা ব্যাসার্ধ, আবার ও বি একটা ব্যাসার্ধ, আর ও সি একটা ব্যাসার্ধ। তো 3টি ব্যাসার্ধ পাচ্ছে। তাহলে তার পরিধির উপর যে বৃত্তচাপ অঙ্ক হচ্ছে, তার বৃত্তচাপও সেই ব্যাসার্ধের সমান হবে। অর্থাৎ এখানে ব্যাসার্ধ যদি 5 হয়, এখানে এ ডি বৃত্তচাপ কিন্তু 5 হবে, 5 সেমি হবে। ও ও ও এ ব্যাসার্ধ যদি 5 সেমি হয়, এ ডি কিন্তু বৃত্তচাপ কিন্তু 5 সেমি হবে। এর উপর যে কোণটা উৎপন্ন হবে, এর সঙ্গে যে কেন্দ্রের সঙ্গে যে কোণটা উৎপন্ন হবে, সেই কোণটা কি রেডিয়ান কোণ হয়। তাহলে এখানে কি বলেছে, সবচেয়ে ছোট বৃত্ত থেকে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ এডি বৃত্ত বরাবর সরু তার বসিয়ে কেটে নিলাম, এবং ও ডি যোগ করে এ ও ডি পেলাম, যা ওই ছোট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের চাপের দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণ। আবার 3 নম্বর হচ্ছে যে ও এ, দেখো ও এ ও ডি বর্ধিত করলাম, যা অন্য দুটি বৃত্তকে যথাক্রমে বি সি ও ই এ বিন্দুতে ছেদ করেছে। দেখো এখানে দেখো এই কোণের মান দেখো ব্যাসার্ধের সমান্তরালে কিন্তু এখানে ছেদ করছে, এখানে এডি, আবার ও বি সমান্তরালে ব্যাসার্ধের সমান্তরালে কি হচ্ছে, দৈর্ঘ্যের সমান্তরালে বিই ছেদ করছে এখানে। আবার ও সি ব্যাসার্ধের উপর যে মান পাচ্ছি তার উপরে সি এ মানে সমান হচ্ছে। সুতরাং আমরা কি হচ্ছে ও ডি বর্ধিত করলাম, ও যা অন্য দুটি বৃত্তকে যথাক্রমে বি সি ও ই এফ বিন্দুতে ছেদ করেছে। বোঝা গেছে? তাহলে আমরা কি শিখলাম, রেডিয়ান কোণের কিভাবে হয়। দেখো কোনো বৃত্তের তার ব্যাসার্ধের যা দৈর্ঘ্য হবে, সেই দৈর্ঘ্যটা কি হবে, তার পরিধির উপর অঙ্কিত বৃত্তচাপের সমান হবে, এবং তার সঙ্গে কেন্দ্রের যে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে রেডিয়ান কোণ হয়। কি কোণ হয়? রেডিয়ান কোণ হয়। এরপরে চলো, তাহলে আমরা মেপে দেখছি যে দেখো আমরা মেপে দেখলাম যে মেপে দেখছি বিই চাপটির দৈর্ঘ্য, অর্থাৎ বিই চাপ বরাবর রাখা সুতোর দৈর্ঘ্য ও বি সংশ্লিষ্ট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের, আবার সিএফ চাপটির দৈর্ঘ্য হয় ড্যাশ, নিজের হাতে কলমে যাচাই করো। তাহলে এক্ষেত্রে আমরা পেলাম, দেখো এক্ষেত্রে কিন্তু আমরা পেয়েছি, কিন্তু এক্ষেত্রে তোমরা অবশ্যই হাতে কলমে মেপে দেখো যে কীভাবে পরিবর্তন হচ্ছে কিনা। এবার তো পেলাম বিওই এবং সিও এফ ও সংশ্লিষ্ট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান বৃত্তের বৃত্তচাপের দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হচ্ছে। দেখো তাই না? যদি সম্মুখ কেন্দ্রস্থ কোণ কীভাবে হচ্ছে, দেখো যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, তার কেন্দ্র বরাবর কেন্দ্র অঙ্কন করি, তার সঙ্গে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা কি কোণ হচ্ছে বলতো, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হচ্ছে। এটা কিন্তু এই কোণটা কি কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হচ্ছে, এই কোণটা কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হচ্ছে।
আর এটা হচ্ছে বহিস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ। কেমন? এবার দেখো হাতে কলমে পেলাম যে কোনো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য বিশিষ্ট চাপ সবসময় কেন্দ্রের একটি নির্দিষ্ট পরিমাণের কোণ উৎপন্ন করে, অর্থাৎ রেডিয়ান একটি ধ্রুবক কোণ। রেডিয়ান কি হচ্ছে? একটা ধ্রুবক কোণ পাই আমরা। এবার দেখো আমি যে কোনো বৃত্ত এঁকে হাতে কলমে যাচাই করে দেখছি রেডিয়ান একটি ধ্রুবক কোণ। নিজে করো, নিজে করতে বলা হচ্ছে যে আমি যে কোনো বৃত্ত এঁকে হাতে কলমে যাচাই করে দেখছি রেডিয়ান একটি ধ্রুবক কোণ। এবার দেখো আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে রেডিয়ান একটি ধ্রুবক কোণ। এরপর দেওয়া আছে আমি যুক্তি দিয়ে প্রমাণ করি রেডিয়ান একটি ধ্রুবক কোণ। তাহলে এবার আমরা প্রমাণ করে দেখি যে রেডিয়ান একটি ধ্রুবক কোণ হয় কিনা দেখি আমরা। প্রথমে প্রমাণ দেওয়া হচ্ছে, ধরি কোনো বৃত্তের ও কেন্দ্র ও তার ব্যাসার্ধ হচ্ছে ও এ। ধরি ও এ ইকুয়ালস টু আর, ও এ ইকুয়ালস টু আর। এবার দেখো ও এ ব্যাসার্ধের উপর ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের একটি চাপ নিলাম এ বি। দেখো এ বি সমান দৈর্ঘ্যের একটা চাপ নিলাম, ও এ দৈর্ঘ্য যা হবে এ বি দৈর্ঘ্য তাই হবে। এই চাপটা অর্থাৎ বৃত্তচাপটা এটা কিন্তু এর মান সমান হবে। আর যদি 5 সেমি হয় এটাও কিন্তু 5 সেমি এ বি বৃত্তচাপ হবে। বুঝা গেছে? এ বি বৃত্তের কেন্দ্রে ওতে এ ও বি কোণ উৎপন্ন করছে, এই কোণটা যে উৎপন্ন হচ্ছে এ ও বি কোণ, এই কোণটা যে উৎপন্ন হচ্ছে। আর সুতরাং সংজ্ঞা অনুসারে এ ও বি কোণ সমান 1 রেডিয়ান। সূত্র অনুযায়ী বা সংজ্ঞা অনুযায়ী কি হয়, এ ও বি কোণ একটা রেডিয়ান কোণ হচ্ছে বা 1 রেডিয়ান কোণ হচ্ছে। বোঝা গেছে? এবার দেখো আমরা জানি যে বৃত্ত দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ 4 সমকোণের সমান হয়। কি হচ্ছে? আমরা জানি যে বৃত্ত দ্বারা কি বলেছে, বৃত্ত দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ 4 সমকোণের সমান হয়, 4 সমকোণের সমান হয়। দেখো এখানে যদি এই কোণটা হচ্ছে আবার রাউন্ড ওয়াইজ ঘুরে নাও, এখানে কত হচ্ছে 4 সমকোণ মানে কি 360 ডিগ্রি হয় আর বৃত্তের কোণের মান। বোঝা গেছে? তাহলে 1 সমকোণ 1 রেডিয়ান মানে কি কত হয়, 180 ডিগ্রি হচ্ছে। আর 2 রেডিয়ান মানে কি 360 ডিগ্রি হচ্ছে। অর্থাৎ এখানে কি হচ্ছে, এখানে কিন্তু সম্পূর্ণ বৃত্তের কোণের মান কি 360 ডিগ্রি হচ্ছে। এবার দেখি আমরা পরে জানবো। আমরা জানি যে বৃত্ত দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ 4 সমকোণের সমান হয়। এই যে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হচ্ছে এখানে কিন্তু 4 সমকোণের সমান হয়। 4 সমকোণ মানে কত ডিগ্রি হয়, 360 ডিগ্রি। 4 সমকোণ সমান কত হচ্ছে, 360 ডিগ্রি। অর্থাৎ 1 সমকোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে 4 সমকোণ কত ডিগ্রি হবে, 4 সমকোণ মানে কত হবে, 360 ডিগ্রি হচ্ছে। এবার আমরা জানি যে বৃত্ত দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ 4 সমকোণ সমান হয়। এবার দেখো অতএব বৃত্তচাপ এ বি এর দৈর্ঘ্য, দেখো বৃত্তচাপের এখানে এ বি এর দৈর্ঘ্য বলা হচ্ছে বাই বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি কতটা হচ্ছে এখানে ভাগ করতে হবে, ইকুয়ালস টু কি ব্যাসার্ধ। দেখো বৃত্তচাপ এ বি এর দৈর্ঘ্য অর্থ মানে কি ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে আর পর ব্যাসার্ধ, আর ইকুয়ালস টু কি হয় ব্যাসার্ধ আর পর ব্যাসার্ধ। আর এই ব্যাসার্ধের মান যা হয় এই বৃত্তচাপের মান তাই একই হয়। সুতরাং আমরা কি এখানে আমরা পেলাম যে আর মানে কি ব্যাসার্ধ পেলাম, আর 2 পাই আর ফর হচ্ছে বৃত্তের পরিধি। বৃত্তের পরিধির সূত্র কি হচ্ছে 2 পাই আর। বৃত্তের পরিধির সূত্র কি হচ্ছে যে পরিধি ইকুয়ালস টু কি হয়, পরিধি সমান হয় গিয়ে 2 পাই আর। 2 পাই আর পরিধির একক হচ্ছে 2 পাই আর একক। আচ্ছা এবার আবার এ ও বি কোণ, দেখো এ ও বি কোণ এই কোণের মান 1 রেডিয়ান হচ্ছে। আর 4 সমকোণ মানে কত হয়, 4 সমকোণ মানে 360 ডিগ্রি। বৃত্তের পরিধি কোণের মান কত জানি আমরা 360 ডিগ্রি পেয়েছি। বৃত্তের পরিধি কোণের মান হচ্ছে কি 360 ডিগ্রি হচ্ছে। আর 360 ডিগ্রি মানে 4 সমকোণ হচ্ছে বাই 1 রেডিয়ান। অর্থাৎ দেখো এ বি বৃত্তচাপের উপর যে কোণ উৎপন্ন হচ্ছে কেন্দ্রের সঙ্গে কেন্দ্রস্থ কোণ, সেটা কত হচ্ছে, সেই কোণের মান হচ্ছে কি সেই কোণের মান হচ্ছে 1 রেডিয়ান হয়। সেই কোণের মান কি হয়, 1 রেডিয়ান হয়। এক্ষেত্রে আমরা কি 4 সমকোণ বাই 1 রেডিয়ান। তাহলে জ্যামিতি থেকে পাওয়া যায় যে কোনো বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত কিন্তু সেই সব চাপের দৈর্ঘ্যের অনুপাতের সমান হয়। বুঝেছে? সেই সব চাপের দৈর্ঘ্যের অনুপাতের সমান হয়। সুতরাং আমরা পেলাম দেখো 4 সমকোণ সমান এ ও বি কোণ। এ ও বি কোণ কিন্তু 1 রেডিয়ান কোণ। আর এটা হচ্ছে ব্যাসার্ধের মান। বৃত্তচাপ এ বি এর দৈর্ঘ্য বৃত্তের পরিধির দৈর্ঘ্য বা 1 রেডিয়ান বাই 4 সমকোণ সমান কি হবে, দেখো 1/2 পাই। 2 পাই মানে কি এখানে 2 পাই আর ইন্টু আর ছিল, আর পর ব্যাসার্ধের মান ছিল, আর মানে ব্যাসার্ধের মান ছিল আর কেটে যাবে, এখানে 1 পরে থাকবে। কত হলো ইকুয়ালস টু 2 পাই হচ্ছে। তাহলে কত হবে 1 রেডিয়ান বাই 4 সমকোণ সমান কত হবে 1/2 পাই হচ্ছে। বা 1 রেডিয়ান ইকুয়ালস টু 4 সমকোণ বাই 2 পাই। আর 4 সমকোণ 1 রেডিয়ানের মান কত হয়, 1 রেডিয়ান সমান কত হয় 4 সমকোণ উল্টে যাবে 4 সমকোণ বাই 2 পাই। বা 2 সমকোণ বাই 2 পাই মানে কি 2 কেটে যাবে, 2 দুগুণে 4, 2 হচ্ছে 2 সমকোণ হচ্ছে 2 সমকোণ 180 ডিগ্রি পাই রেডিয়ান হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ পাই রেডিয়ানের মান কত হয় সমান 180 ডিগ্রি মান হচ্ছে। এবং এই মানটি একটি ধ্রুবক সংখ্যা, কারণ 2 সমকোণ ও পাই উভয়ই কিন্তু ধ্রুবক মান। 2 সমকোণ ও পাই উভয় কিন্তু কি হয় ধ্রুবক মান।
তার নিচে একটা টেবিল দেখতে পাচ্ছি, দেখো লক্ষ্য করো যে পেলাম 1 রেডিয়ান সমান কি হয়, দেখো ভালো করে লক্ষ্য রাখো। তাহলে 1 রেডিয়ান কি হচ্ছে, 1 রেডিয়ান মানে কি, রেডিয়ানের চিহ্ন মানে সি হয়, 1 রেডিয়ান পর হচ্ছে 1 সি হচ্ছে। 1 রেডিয়ান ইকুয়ালস টু 2 সমকোণ বাই পাই, বা 1 রেডিয়ান ইকুয়ালস টু 2 সমকোণ বাই পাই, অর্থাৎ রেডিয়ান বা 2 সমকোণ বা 180 ডিগ্রি। অর্থাৎ রেডিয়ানের মান কত পেলাম আমরা, 180 ডিগ্রি। অর্থাৎ পাই রেডিয়ানের মান কত হয়, পাই রেডিয়ান সমান কত হবে, 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি। বা পাই রেডিয়ান ইকুয়ালস টু 2 সমকোণ বা 180 ডিগ্রি, অর্থাৎ 2 সমকোণ। 180 ডিগ্রি মানে কি, 2 সমকোণ হয়, 180 ডিগ্রি মানে কি 2 সমকোণ। অর্থাৎ বুঝেছে, 180 ডিগ্রি সমান কত হবে, 2 সমকোণের সমান হবে। এরপরে চলো লক্ষ্য করি আমরা, এরপরে বলছে পরে পেয়েছে, লক্ষ্য করো 6 দাগের সমস্যাটা আমরা চলে এলাম। 6 দাগের প্রয়োগটা দেখো। 6 দাগের প্রয়োগে বলা হচ্ছে যে আমি একটি বলা আছে, আমি 1 রেডিয়ানের মান ষষ্ঠিক পদ্ধতি কি হবে হিসাব করে লিখি। 1 রেডিয়ান দেখো, পাই রেডিয়ান সমান কত, 2 সমকোণ পেলাম আমরা, শর্ত অনুযায়ী আমরা কি পাই রেডিয়ান মানে কি 2 সমকোণ পেলাম, অর্থাৎ 180 ডিগ্রি। অতএব 1 রেডিয়ান কত হবে, 1 রেডিয়ান সমান কত হবে, 180 ডিগ্রি পাই রেডিয়ান বাই আচ্ছা পাই রেডিয়ান বাই আচ্ছা সরি 180 ডিগ্রি বাই পাই রেডিয়ান, পাই ইকুয়ালস টু 180 ডিগ্রি মান হচ্ছে 22/7। গণনার জন্য পাই এর মান কিন্তু 22/7। সবসময় আমরা জানি গণিতের ভাষা নিয়মে পাই এর মান কিন্তু 22.7 হয়, 22/7 নেওয়া হয়। এক্ষেত্রে কত উল্টে দাও, তো 22/7 উল্টে দিলে কত, পাই এর মান 22/7 হলে তাহলে 180 ডিগ্রি বাই 22/7 হচ্ছে, ইকুয়ালস টু কত হবে, তাহলে 180 গুণ তো 7টা উপরে চলে যাবে, গুণ হয়ে যাবে, আর নিচে 22 পড়ে থাকবে, ইকুয়ালস টু কত হবে, 180 সঙ্গে 7 তোমরা গুণ করে দিয়ে 22 দিয়ে ভাগ করে দেবে। 22 দিয়ে ভাগ করলে দেবে 1 রেডিয়ানের মান বেরোবে। তাহলে 1 রেডিয়ান সমান কত হবে, এখানে বলা হয়েছে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। তাহলে 1 রেডিয়ান সমান কত হবে, 1 রেডিয়ান হবে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। এটা প্রায়, অর্থাৎ এর নির্দিষ্ট মান নেই কিন্তু। এরপর দেখো টেবিলের নিচে টেবিলে দেওয়া হয়েছে, দেখো 360 ডিগ্রি বাই 11 দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে 360কে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে 57 ডিগ্রি বেরোবে। তাহলে 57 ডিগ্রি, তাহলে এখানে কত রেডিয়ানের মান কত বেরোচ্ছে, আবার এখানে ভাগশেষ 3 মানে কি, এটা কি এর মান বেরোচ্ছে, এটা মিনিটের মান বেরিয়েছে, ডিগ্রি মান বেরিয়েছে 57 ডিগ্রি, ডিগ্রি মান বেরিয়েছে। তাহলে এক্ষেত্রে ডিগ্রি মানটা কত বেরিয়েছে, 57 ডিগ্রি বেরিয়েছে। ডিগ্রি মান হচ্ছে 57 ডিগ্রি বলা হয়েছে, 57 ডিগ্রি। আর 3 মিনিটকে আমরা কি 60 দিয়ে 3 মিনিটকে আমরা কি 60 দিয়ে আমরা গুণ করবো। 3 ডিগ্রি মানে কি, 3 ডিগ্রি মানে কি, এখানে ডিগ্রি মানটা 3 বেরোচ্ছে। 3 ডিগ্রি মানে কি 3 গুণিতক 60 সমান 180 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি সমান 360 মিনিট যদি হয়, তাহলে 3 ডিগ্রি সমান কত হবে, এখানে 3 ডিগ্রি হবে 360 মিনিট। অর্থাৎ বলা হচ্ছে 180 মিনিট। 180 মিনিটকে আমরা কি 180 মিনিটকে 11 দিয়ে ভাগ করবো। 11 দিয়ে ভাগ করলে কত হবে, 16 বেরোবে। অর্থাৎ 16টা কি হবে, এখানে কি হবে বলতো, 16টা হবে এখানে 16 হবে তোমার সেকেন্ডের মান, অর্থাৎ সেকেন্ডের মান বেরোবে। তাহলে না সরি 4টা হবে সেকেন্ডের মান বেরোবে, 4টা হবে সেকেন্ডের মান, বুঝে গেছে। এবার 4 এখানে 4 সেকেন্ড নয় সরি এখানে 4 মিনিট বলা হচ্ছে, 4 মিনিট। এখানে 16 মিনিট বেরিয়েছে, 16 মিনিট। আবার এখানে 4 মিনিট, 16 মিনিট প্লাস 4 মিনিট কত 20 মিনিট হচ্ছে। অর্থাৎ 360 মিনিট, 3 গুণিত 360 মিনিটের সঙ্গে 180 মিনিট হচ্ছে। এই 180 মিনিটকে আবার 11 দিয়ে আমরা ভাগ করব। ভাগ করলে বলছে 60 মিনিট এখানে বেরোচ্ছে, 16 মিনিট আর 4 মিনিট বেরোচ্ছে। আর 4 মিনিট মানে কি জানি আমরা, 4 মিনিট মানে কি সেকেন্ডে যদি কনভার্ট করি তাহলে 4 গুণিত 60 সেকেন্ড বলে কত হবে, 4 মিনিট হবে। 4 মিনিটকে যদি আমরা ভাঙি, 4 মিনিট মানে কি 4 গুণিত 60 সেকেন্ড কত হবে, 240 সেকেন্ড বেরিয়েছে। তাহলে দুটো দাঁড়িয়ে মানে কি সেকেন্ডে বোঝাচ্ছে আমাদের 240 সেকেন্ড বলা হচ্ছে। এবার এই 240 সেকেন্ডকে আবার 11 দিয়ে যদি ভাগ করি কত হচ্ছে, এখানে উত্তর বেরোচ্ছে 21.8 বেরোচ্ছে। এটা কিন্তু সেকেন্ডের মান বেরোচ্ছে, আর দুইটাও সেকেন্ডের মান হচ্ছে। তাহলে এখানে কি বলেছে, 630 ডিগ্রি বাই 11 ডিগ্রি, 630 বাই 11 কত হবে, যে 57 ডিগ্রি 16 মিনিট, 57 ডিগ্রি 16 মিনিট আর 21.8, অর্থাৎ 21.8 মানে কি এখানে 22 ধরা হয়, বুঝেছে। 21.8 মানে কি 22 সেকেন্ড ধরা হবে, 22 সেকেন্ড হয়েছে প্রায়। তাহলে এখানে 21.8 মিনিট মানে প্রায় 22 সেকেন্ড বলা আছে। 21.8 সময় এখানে কিন্তু আমরা কি আসন্ন মানের প্রকাশে কিন্তু আমরা এখানে 22 মিনিট পাবো, কেননা এই দশমিকের পরের অঙ্কটা কিন্তু 5-এর বেশি আছে, সুতরাং পূর্ববর্তী অঙ্ক 1 বাড়বে, অর্থাৎ 21 ছিল 22 হয়ে যাবে। এক্ষেত্রে আমরা কি পেলাম, 22 পেলাম। এটা কি অনুযায়ী, এটা আসন্ন মান অনুযায়ী আমরা কি 22 মিনিট পেলাম। এরপরে দেখো 7 থেকে কি বলা হচ্ছে, দেখো 7 থেকে বলা হচ্ছে যে আমি 7-এর প্রয়োগটা দেখো, আমি 1 ডিগ্রি এর মান বৃত্তীয় পদ্ধতিতে কি হবে হিসাব করে দেখি। তাহলে 180 ডিগ্রি মান যে আমরা জেনেছি কি
রেডিয়ানে কোণের মান, অর্থাৎ রেডিয়ান পাই রেডিয়ানের মান হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে। পাই রেডিয়ানের মান যদি 180 ডিগ্রি হয় তাহলে 1 ডিগ্রি কত হবে, পাই বাই 180 রেডিয়ান ইকুয়ালস টু 22 বাই, এখানে উল্টে দিলে কত হবে দেখো, পাইয়ের মান জানি 22/7 বা 7টা নিচে চলে আসবে, তাহলে পাই ইকুয়ালস টু পাইয়ের মান জানি আমরা 22/7 পাই জানি, তাহলে 7টা যদি নিচে চলে আসে 22টা উপরে থেকে যাবে, তাহলে 180 সঙ্গে 7 গুণ হবে, গুণ হলে অতএব দেখছি যে 1 ডিগ্রি কী হবে, পাই রেডিয়ানের থেকে 1 ডিগ্রি থেকে পাই রেডিয়ান বড় হবে। 1 ডিগ্রি থেকে সর্বদা কিন্তু পাই রেডিয়ানের মান কী হবে, সর্বদা বড় হবে। যেহেতু 22/7 গুণিত 180 কি 1-এর থেকে কী হয়, 1-এর থেকে ছোট হবে, সুতরাং কী হচ্ছে তাহলে পাই রেডিয়ান কী হবে, 1 ডিগ্রি থেকে সর্বদা বড় হবে। এবার তো বুঝেছি পদ্ধতি দুটির একাকাবলির মধ্যে সম্পর্কে পেলাম যে ফাঁকা করে নিজে বসাই। দেখো লক্ষ্য করো ষষ্ঠিক পদ্ধতি লক্ষ্য করো, এখানে কিন্তু টেবিলে মনে রাখবে যে এখানে মনে রাখার বিষয়টা লক্ষ্য করো, এখানে কি বলা আছে, মনে রাখার বিষয়টা হচ্ছে যে মনে রাখবো যে 1 নম্বর হচ্ছে ষষ্ঠিক পদ্ধতির কোণ বোঝানোর জন্য কোণের পরিমাণের উপরে ডিগ্রি চিহ্নটি ব্যবহার করা হয়, যেমন 60 ডিগ্রি সময় অর্থাৎ 60 ডিগ্রি। আবার বৃত্তীয় পদ্ধতিতে কোণ বোঝানোর জন্য কোণের পরিমাণের উপর সি অর্থাৎ রেডিয়ানের বোঝানো হয়, এই চিহ্নটির ব্যবহার করা হয়, যেমন 1 রেডিয়ান সমান কি 1 সি, ঠিক আছে। আর 2 নম্বর শর্ত মনে রাখতে বলছে যে বৃত্তীয় পদ্ধতিতে কোণের মান প্রকাশ করার সময় আমরা পাই ও তার অংশ দিয়ে তা প্রকাশ করি। পাই দিয়ে প্রকাশ করলে সাধারণত আমরা সি পাই, এই চিহ্নটি সর্বদা ব্যবহার করি না, যেমন 60 ডিগ্রি সমান কি পাই/3 লেখা হয়। এবার দেখো এখানে কিন্তু টেবিলটা সহজে তোমরা বুঝতে পারো ষষ্ঠিক পদ্ধতি কি আর বৃত্তীয় পদ্ধতি কি। আমরা জানি যে ষষ্ঠিক পদ্ধতিতে যে ডিগ্রি কোণের মান হয় আর বৃত্তীয় পদ্ধতি কি হয়, রেডিয়ানের মান হয়, ঠিক আছে। এবার 360 ডিগ্রি বলা আছে, 360 ডিগ্রি কার সমান হবে, 2 রেডিয়ানের সমান হবে। আমরা পূর্বে জেনেছি 2 পাই রেডিয়ান মানে কি হয়, 2 পাই রেডিয়ান মানে কি 360 ডিগ্রি হয়। আর পাই রেডিয়ান মানে কি, এখানে পাই রেডিয়ান মানে কি 1 রেডিয়ান বা পাই রেডিয়ান বলা হবে, পাই রেডিয়ান লিখবে, পাই রেডিয়ান বা পাই সি বলবে, কত 180 ডিগ্রি। পাই রেডিয়ানের মান কত হচ্ছে 180 ডিগ্রি হয়। আর পাই/2 রেডিয়ান মানে কত হবে, এখানে কি 1/c অর্থাৎ পাই/2 হবে। পাই/2 90 ডিগ্রি সমান হবে। আর 60 ডিগ্রি মানে কি হবে বলতো, এখানে কি হবে, তাহলে কি হবে বলতো, এখানে পাই হবে 1/c, পাই রেডিয়ান হবে 1/3 বা পাই রেডিয়ান বলবে, পাই/3 রেডিয়ান হবে, পাই/3 রেডিয়ান লিখবে না, এখানে ভাষায় লিখবে রেডিয়ান। পাই/3 রেডিয়ান সমান বা পাই/3, সি পরে হচ্ছে রেডিয়ানের চিহ্ন। এখানে কত ডিগ্রি হবে দেখো, পাই/4 বা পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, অর্থাৎ পাই রেডিয়ানের মান হচ্ছে 360 ডিগ্রি 4 দিয়ে ভাগ করলে কত হবে, 180 ডিগ্রি মান হচ্ছে। পাই সি এর মান করতে কত হয়, 180 ডিগ্রি, 180 ডিগ্রি 4 দিয়ে যদি ভাগ করি কত আসবে, 180কে যদি 4 দিয়ে ভাগ করি কত হবে, 4 × 16 হচ্ছে 2 20, 4 5 20, কত ডিগ্রি হবে 45 ডিগ্রি। এটা কত হবে, এখানে 45 ডিগ্রি হবে। আবার বলা আছে দেখো যে 30 ডিগ্রি কোণের মান দেখো, পাই/6 রেডিয়ান মানে কত হবে, পাই/6 রেডিয়ান কত, এর মান কত হবে বলতো, পাই/6 রেডিয়ানের মান কত হবে, এখানে পাই/6 হবে, আর তার মান কত হচ্ছে 60 ডিগ্রি। কি করে হলো দেখো, এখানে পাই/সি হচ্ছে, সেখানে কত হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে, বাই কত হবে 6, 180 ডিগ্রি বাই 6, তাহলে 6 3 18 আর 6 0 0, কত ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি মানটা হয়েছে, এভাবে হয়েছে। এখানে পাই/সি ও সেই একই রকম, পাই/3 অর্থাৎ পাইয়ের মান কত হবে 100, পাই/সি পাই রেডিয়ানের মান কত হচ্ছে 180 ডিগ্রি, বাই কত হচ্ছে 3, 3 দিয়ে কাটবো, 3 6 18 অর্থাৎ 3 0 0 ডিগ্রি হচ্ছে, 60 ডিগ্রি হচ্ছে, কত ডিগ্রি হচ্ছে 60 ডিগ্রি হচ্ছে। এবার পাই/2 মানে কি 180কে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি পাচ্ছে, আর পাই রেডিয়ান মানে অলরেডি আমরা জানি 180 ডিগ্রি, আর 2 পাই রেডিয়ান মানে কি 2 এর সঙ্গে পাইয়ের মান অর্থাৎ 180 ডিগ্রি গুণ করেছে, অর্থাৎ 2 × 180 ডিগ্রি, 2 × 180 ডিগ্রি মানে কি 360 ডিগ্রি। এবার নিচের দেখো প্রয়োগ 1 নম্বর বলা আছে, কি প্রয়োগ 1 নম্বরে বলা আছে দেখো, যে প্রয়োগ 1 নম্বরে বলা হচ্ছে যে একটি ত্রিভুজে দুটি কোণের ষষ্ঠিক মান হচ্ছে, বলেছে
একটি ত্রিভুজের দুটি কোণের ষষ্ঠিক মান যথাক্রমে 75 ডিগ্রি ও 35 ডিগ্রি, তৃতীয় কোণের বৃত্তীয় মান কত নির্ণয় করতে বলছে। তবে এখানে কিন্তু দুটি কোণের ডিগ্রি মান অর্থাৎ ষষ্ঠিক মান দেওয়া আছে। দুটি কোণের ত্রিভুজের ABC ত্রিভুজের ক্ষেত্রে বি কোণ আর সি কোণের ষষ্ঠিক মান দেওয়া আছে। এবার তৃতীয় কোণের বৃত্তীয় মান কত বলা আছে, এই কোণের বৃত্তীয় মান মানে রেডিয়ানে প্রকাশ করতে বলা আছে। তাহলে আমরা জানি তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, অর্থাৎ পাই রেডিয়ানের মান হচ্ছে। এবার দেখো ধরি ত্রিভুজ ABC এর ABC কোণ 75 ডিগ্রি আর ACB কোণ 35 ডিগ্রি, ঠিক আছে। এবার অতএব ABAC কোণ এ কোণ কত হচ্ছে 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি মানে কি, এখান থেকে দুটো কোণের বাদ দেবো, যোগফল বাদ দেবো, অর্থাৎ আমরা জানি ABC তিনটি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি অর্থাৎ A কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান কত হবে 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি। তিনটি কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হয়েছে। এখানে দিকে কিন্তু দেওয়া আছে, দেখো এখানে যদি এ কোণের মানটা আমরা যদি ষষ্ঠিক মানে বের করি, এ কোণের মানের ষষ্ঠিক মান যদি বের করি, টোটাল কোণের মান কত হচ্ছে, টোটাল মান 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি থেকে এই দুটি কোণের যোগফল যদি বাদ দিই, সেক্ষেত্রে কত হবে, তাহলে এই দুটি কোণের যোগফল করো, তাহলে 75 ডিগ্রি যুক্ত 45 ডিগ্রি কত হচ্ছে 5 5 10 0 হাতে 1 7 4 11 1 12 120 ডিগ্রি হচ্ছে। তাহলে 45 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি সমান কত হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি বলা হচ্ছে। তাহলে 120 ডিগ্রি হয়েছে। আর এই 120 180 থেকে 120 বাদ দিলে কত হচ্ছে 60 ডিগ্রি হচ্ছে। কত হচ্ছে সমান কিন্তু 180 থেকে 120 বাদ দিলে 180 থেকে 120 বাদ দিলে কত হবে, তাহলে 180 থেকে 180 ডিগ্রি থেকে যদি 120 ডিগ্রি বাদ দিয়ে কত হবে, এক্ষেত্রে কত হচ্ছে, এক্ষেত্রে সমান দ কত হবে 60 ডিগ্রি। কত ডিগ্রি হবে 60 ডিগ্রি। তাহলে BAC কোণের মান কত পেলাম, BAC কোণের মান কত হচ্ছে 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি হয়েছে, অর্থাৎ এ কোণের মান কত হচ্ছে, এই কোণের মান 60 ডিগ্রি। এই কোণের মান কত হচ্ছে 60 ডিগ্রি পেলাম আমরা, 60 ডিগ্রি বোঝা গেছে। এবার দেখো এই 60 ডিগ্রি কি কোণ বেরিয়েছে আমাদের ক্ষেত্রে, 60 ডিগ্রি হচ্ছে ষষ্ঠিক মান বেরিয়েছে, 60 ডিগ্রি হচ্ছে ষষ্ঠিক মান। ডিগ্রি কোণ মনে রাখবে, ডিগ্রি কোণ সর্বদা ষষ্ঠিক মান হয়। আর পাইয়ের মান যদি থাকে সেক্ষেত্রে কি হবে, রেডিয়ানের মান হবে। তাহলে 60 ডিগ্রি মানে কি জানি আমরা, এক্ষেত্রে লক্ষ্য রাখো, এক্ষেত্রে দেখো 60 ডিগ্রি হলে কি কোণ হচ্ছে, এখানে দেখো 60 ডিগ্রি হচ্ছে রেডিয়ান, অর্থাৎ πc/3। এখানে কি কত হচ্ছে πc/রেডিয়ান, পাই/3 রেডিয়ান, কোথায় π/3 রেডিয়ান বা πc/3, অর্থাৎ 60 ডিগ্রির বৃত্তীয় কোণের মান হয় বা ষষ্ঠিক মান। ষষ্ঠিক পদ্ধতি বা ষষ্ঠিক মানটা হয় 60 ডিগ্রিতে, অর্থাৎ 60 ডিগ্রি। আর বৃত্তীয় পদ্ধতিতে কি মান হচ্ছে π/3, অর্থাৎ আমরা উত্তরটা এখানে পেয়ে গেলাম। কি এখানে বলা হচ্ছে 60 ডিগ্রি বলেছিল, এখানে বলছে নির্ণীয় তৃতীয় কোণের বৃত্তীয় মান কত হবে π/3, বুঝছে, বৃত্তমান কত হবে π/3 রেডিয়ান। এবার চলো পরের প্রশ্নটা আমরা দেখি। এবার চলো পরের প্রশ্ন বলছে, পরের পেজে দেখি, পরের পেজে প্রয়োগ 2 এ দেখি। প্রয়োগ 2 এ কি বলা হচ্ছে, যে প্রয়োগ 2 এ বলা হচ্ছে, তাহলে প্রয়োগ 2টা লক্ষ্য করো যে কি বলা হচ্ছে, যে একটি ত্রিভুজের দুটি কোণের ষষ্ঠিক মান যথাক্রমে 65 ডিগ্রি আর 35 ডিগ্রি হলে তৃতীয় কোণের বৃত্তীয় মান কত হবে। এক্ষেত্রে আমাদের বৃত্তীয় কোণ মানে পাইরেডিয়ানের মান বের করতে হবে। তাহলে আমরা জানি যে একটা ত্রিভুজ অঙ্কন করি, একটা ত্রিভুজ, একটা ABC একটা ত্রিভুজ অঙ্কন করব। এই কোণের মান A কোণ, বি কোণ আর সি কোণ, A কোণ বি কোণ সি কোণ। এখানে কি কোণ বলা আছে, ধরি আমরা নিচেটা একটা 65 ডিগ্রি হচ্ছে, আর এটা হচ্ছে, আর একটা হচ্ছে তোমার 85 ডিগ্রি হচ্ছে। তাহলে এই দুটি কোণের যোগফল আমরা 180 থেকে বাদ দেবো। তাহলে এই যোগ করি আমরা 65 ডিগ্রি আর প্লাস 85 ডিগ্রি। তাহলে 5 5 10 0 হাতে 1 আছে, 8 6 14 একে 15, 150 ডিগ্রি হচ্ছে। কত হচ্ছে 150 ডিগ্রি। তাহলে এই কোণে এ কোণের মান কত হচ্ছে, এই কোণের মান কত হচ্ছে 150 ডিগ্রি। 8 6 14 আর 5 150 ডিগ্রি। তাহলে এই কোণের মান কত হচ্ছে 150 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি অর্থাৎ এ কোণ বি কোণ সি কোণের যোগফল কত হয় 180 ডিগ্রি হয়। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা 150 ডিগ্রি বাদ দিই, সেই কোণের ষষ্ঠিক মান বেরোবে, ষষ্ঠিক পদ্ধতিতে মান বেরোবে। তাহলে 150 ডিগ্রি বাদ দিই, তাহলে 180 থেকে 150 ডিগ্রি বাদ দিয়ে 30 ডিগ্রি হবে। কত ডিগ্রি 30 ডিগ্রি। 30 ডিগ্রি মান যদি হয় এক্ষেত্রে কি হবে, 30 ডিগ্রি ষষ্ঠিক মান হয়, তার বৃত্তীয় মান কত হবে, 30 ডিগ্রি হলে বৃত্তীয় কোণের মান কত হবে। এক্ষেত্রে আমরা কি করব, তাহলে 30 ডিগ্রিকে বৃত্তীয় কোণের মান বের করার নিয়ম কি হচ্ছে দেখো, এখানে বলা আছে 30 ডিগ্রি ফল কত হচ্ছে, 30 ডিগ্রি মানে কি হতে হবে, 30 ডিগ্রি কত, 30 ডিগ্রি হলে π/6 রেডিয়ান, π/6 রেডিয়ান হবে। তাহলে বোঝা গেছে, তাহলে π/6 রেডিয়ান, 30 ডিগ্রি কোণের মান কত হচ্ছে π/6 রেডিয়ান, কত হচ্ছে π/6 রেডিয়ান। এর উত্তরটা কত হবে π/6 রেডিয়ান, π/6 রেডিয়ানের মান হবে। এটা তোমাদের বৃত্তীয় মান বেরোলো, বোঝা গেছে, বৃত্তীয় মান বেরোলো।
এবার একটা জিনিস আর একটা শিখে রাখো যে এই যে ষষ্ঠিক ডিগ্রি কোণ থেকে বৃত্তীয় মান বা বৃত্তীয় মান থেকে বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক মান এগুলো বের করার নিয়মগুলো আমি এখন শেখাচ্ছি। 3 নম্বর প্রয়োগে লক্ষ্য করো। 3 নম্বর প্রয়োগটা দেখো যে একটি ঘূর্ণায়মান রশ্মি কোনো একটি অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে দুবার পূর্ণ আবর্তনের পরেও আরও 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে ত্রিকোণমিতিক পরিমাপের কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত হবে হিসাব করে লিখি। তো যেহেতু রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, ধনাত্মক রাশি হবে। কি রাশি হবে? ধনাত্মক রাশি হবে। ঘড়ির কাঁটার বিপরীতে হলে ধনাত্মক হয়। ঘূর্ণায়মান রশ্মির একবার পূর্ণ আবর্তনের জন্য কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? কত ডিগ্রি? একবার পূর্ণ আবর্তনের জন্য 360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। 360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আবার বলা হচ্ছে দেখো, দুবার সম্পূর্ণ আবর্তনের জন্য কোনো কোণ উৎপন্ন করবে 360 গুণিতক 2 অর্থাৎ 720 ডিগ্রি। যেহেতু দুইবার পূর্ণ আবর্তনের পরেও 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, সেক্ষেত্রে কত হবে? 720 ডিগ্রি থেকে 30 ডিগ্রি যোগ করতে হবে, 750 ডিগ্রি হচ্ছে। আবার 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান হয়, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান হয়। আর 750 ডিগ্রি কত হবে? 750/180 পাই সমান কত হবে? 4/1/6 রেডিয়ান। 4/1/6 রেডিয়ান হবে। এবার আমরা একটা জিনিস শিখলাম যে ডিগ্রি মান থেকে তোমার ডিগ্রি মান থেকে কি হয়? ডিগ্রি মান থেকে ষষ্ঠিক মান কিংবা বা ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মান বের করার নিয়ম আমরা একবার শিখবে। এখানে দেখে নিই, দেখো যদি আমরা ধরো আমরা 60 ডিগ্রি, ধরো 60 ডিগ্রির কোণের মান বৃত্তীয় মান কত হবে? 60 ডিগ্রি হচ্ছে ষষ্ঠিক মান। 60 ডিগ্রি যদি ষষ্ঠিক মান হয় তাহলে বৃত্তীয় মান কত হবে? বৃত্তীয় মান কত হবে এক্ষেত্রে আমরা জানবো। তাহলে বৃত্তীয় মান বের করার নিয়ম কি? দেখো আমরা জানি 180 ডিগ্রি হলে কি হয়? 180 ডিগ্রি হলে পাই রেডিয়ানের মান করে মান, অর্থাৎ পাই রেডিয়ানের মান সমান কত হবে? পাই। তাহলে 1 ডিগ্রি হলে কি হবে? পাই/180 হয়। আর 60 ডিগ্রি যদি হয়, 60 ডিগ্রি হলে এখানে গুণ 60 গুণ করে দেবে, 0 কেটে দাও, 0 কেটে দিলাম, আর 6 3 18 3 সমান কত হবে? পাই/3 পাই/3। পাই/3 মানে কি? এটা কি বৃত্তীয় মান বেরোলো, আর ষষ্ঠিক মানে 60 ডিগ্রি ছিল, বুঝেছ? 60 ডিগ্রি কোণের ষষ্ঠিক মানের বৃত্তীয় মান কত হবে? পাই/3 রেডিয়ান। পাই/3 রেডিয়ান বা পাই/3 হবে, বুঝেছে? দেখো প্রয়োগ 4 বলেছে আমি 3750 সেকেন্ডকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। এটা কিন্তু সেকেন্ডের মান আছে, এটা কিন্তু সেকেন্ডের এককে আছে, সেকেন্ড এককে আছে, সেকেন্ডে আছে। সেকেন্ডকে প্রথমে ডিগ্রি, মিনিট আবার ডিগ্রিতে নিয়ে যাব। তাহলে এখানে আমরা কি করবো? 3750 সেকেন্ডকে আমরা কি 60 দিয়ে প্রথমে ভাগ করবো। 60 দিয়ে, কেননা আমি পূর্বে বলে দিছি যে 1 ডিগ্রি সমান কত হবে? 1 ডিগ্রি সমান 90 ডিগ্রি। 1 ডিগ্রি সমান কত হয়? 90 ডিগ্রি সমান হবে। আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড হয়, ঠিক আছে? এবার 60 সেকেন্ড সমান হবে 1 মিনিট হবে। এক্ষেত্রে কি হবে? 1 ডিগ্রি মানে কি? 1 ডিগ্রি 60 সেকেন্ড, 60 সেকেন্ড সেই মিনিট হবে। তাহলে 1 ডিগ্রি মানে 90 ডিগ্রি হলেও কিন্তু 1 ডিগ্রি কি হবে? 1 ডিগ্রি 60 সেকেন্ডের সমান হবে, 60 সেকেন্ডের সমান হবে, বুঝেছে? 1 ডিগ্রি সমান 60 সেকেন্ড, আর 1 সেকেন্ড 1 মিনিট সমান কি হবে? 60 সেকেন্ড হবে। 1 মিনিট হলে 60 সেকেন্ড হবে, 60 সেকেন্ডে 1 মিনিট হবে, আর 60 মিনিটে কি হয়? 1 ডিগ্রি হচ্ছে। তো এখানে আমরা পেলাম কি? এখানে 62 কি পেলাম? 62 পেলাম কি? মিনিট পেলাম। 62 কি? মিনিট পেলাম। তাহলে 62 মিনিট পেলাম। আর কি পেলাম? 30টা সেকেন্ডে পেলাম। 30টা সেকেন্ডে পেলাম। 30টা সেকেন্ড পেলাম। 30টা কি হয়েছে? সেকেন্ড পেয়েছে। আর এটা কি? মিনিট পেলাম। 62 মিনিট পেয়েছে। তাহলে 30 সেকেন্ড পেয়ে গেছি আমরা, 62 মিনিট। আমরা শেষ থেকে যেহেতু আসছি, সুতরাং আমরা 30টা সেকেন্ড পেয়েছে, আর ভাগফলটা কি হলো? মিনিট পেলাম। তাহলে 62 মিনিট মানে কি? আমরা যদি 60 মিনিটে যদি 1 ডিগ্রি হয়, তাহলে 2 বেশি হচ্ছে। তাহলে 62কে আমরা যদি 60 দিয়ে ভাগ করি কি হবে? 1 ডিগ্রি পাবো। এখানে 1 কি ভাগফল বলে বেরিয়েছে 1, আর এই 2টা কি হবে? মিনিট পেলাম। তাহলে 1 ডিগ্রি 2 মিনিট, 2 মিনিট আর 30 সেকেন্ড পেলাম। 30 সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে বলছে প্রয়োগ 5-এ কি বলেছে দেখো। প্রয়োগ 5 বলছে যে আমি 85.12 ডিগ্রি, আমি 85.12 ডিগ্রিকে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে প্রকাশ করি। এখানে ডিগ্রি মান দেওয়া আছে। এবার ডিগ্রি মান দেওয়া আছে, তাহলে ডিগ্রি মানকে আমরা কি মিনিট, ডিগ্রি, মিনিট, সেকেন্ডে প্রকাশ করব। এই ডিগ্রি মানটাকে আমরা কীভাবে করছি? প্রথমে দেখো, এই ডিগ্রি মানকে আমরা 85 ডিগ্রি করা আছে। তাহলে 85 ডিগ্রি প্লাস 0.12 ডিগ্রি, 0.12 ডিগ্রি হয়েছে। তাহলে 0.12 ডিগ্রি মানে কি করছি আমরা? দেখো এখানে দেখো 1 ডিগ্রি সমান 60 মিনিট হয়। 1 ডিগ্রি সমান 60 মিনিট হচ্ছে। এখানে 85 ডিগ্রি হচ্ছে। 0.12 গুণিতক 60 মিনিট করে নিচ্ছি আমরা। মিনিট সমান কি? ডিগ্রি সমান হচ্ছে। তো এখানে গুণ করলে কত হবে? 7.2 মিনিট বেরিয়েছে। তাহলে 0.12 গুণিতক 60 মিনিট মানে কি? 7.2 মিনিট। এবার গুণ করবে 0.12 সঙ্গে 60 মিনিট যদি গুণ করি কত হবে? 7.2 মিনিট হচ্ছে।
আগে আছে প্লাস দেখো 65 ডিগ্রি আছে, এবার 65 ডিগ্রি 7 মিনিট হচ্ছে 7 মিনিট এখানে, তারপরে 7 মিনিট মানে 0.2 মানে সেকেন্ড হবে, 0.2 মানে সেকেন্ড। এবার 0.2কে আমরা 60 দিয়ে আমরা গুণ করবো, গুণ করলে কত হচ্ছে 12 মিনিট পাচ্ছি। তাহলে কত হলো 85 ডিগ্রি 7 মিনিট 12 সেকেন্ড, কত পেলাম 85 ডিগ্রি 7 মিনিট 12 সেকেন্ড পেয়েছে, ঠিক আছে। এবার প্রয়োগ 6 দেখো, প্রয়োগ 6 কি বলা আছে 40 ডিগ্রি 16 মিনিট আর 24 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে। এখানে বলা আছে 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ডকে রেডিয়ানে মান প্রকাশ করতে বলছে। তাহলে একে আমরা প্রথমে কি করবো, রেডিয়ানে প্রকাশ করলে সবগুলোর মানকে ডিগ্রি মানে প্রকাশ করতে হবে। তাহলে ডিগ্রি মান বের করতে হলে আমাদের কি করতে হবে, দেখো প্রথমে কি করবো 40 ডিগ্রি, এটা তো অলরেডি স্থির আছে 40 ডিগ্রি পেয়েছে। এবার 16 মিনিট আর 24 সেকেন্ডকে আমরা কি ডিগ্রি মানে প্রকাশ করবো। এবার 16 মিনিট শেষ থেকে করবো আমরা, তাহলে আমরা সেকেন্ডকে যদি মিনিট করি কি 60 দিয়ে ভাগ করবো, সেকেন্ডকে যদি আমরা মিনিটে প্রকাশ করি তাহলে 60 দিয়ে ভাগ করবো, 60 দিয়ে ভাগ করলে আমরা জানি 1 ডিগ্রি সমান 1 মিনিট সমান 60 সেকেন্ডের সমান হচ্ছে। তো এখানে কি করবো, তাই 60 দিয়েছে, এবার 24 আর 60 কাটাকাটি করলে কিন্তু 2/5 হচ্ছে, এখানে কিন্তু কি হলো মিনিট হয়ে গেল। এবার 16 মিনিট প্লাস 2/5 মিনিট হচ্ছে, এবার ভগ্নাংশ করবে, তাহলে 16 যুক্ত 2/5 মানে 16 5-এর সঙ্গে 16 সঙ্গে 5 গুণ করে 2 যোগ করবে, 16 5-এ 80 আর 2 কত 82, 82/5 হচ্ছে মিনিটে পেলাম। এবার এই মিনিটকে আমরা 60 দিয়ে আবার গুণ যদি ভাগ যদি করি, 82/5 মিনিটকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কি ডিগ্রি মান পাবো, বা 60 দিয়ে ভাগ করে নিয়েছে, ভাগ করতে কি পেলাম আমরা, তাহলে 82/5 গুণিত 60 মানে কি কাটাকাটি করেছি আমরা, কাটাকাটি করতে আমরা 41/41 দুগুণে 82, 2 দিয়ে কেটেছে, 41 দুগুণে 82, সরি 41 হবে, 41 অর্থাৎ 2কে 82কে 2 দিয়ে ভাগ করলে 41 হচ্ছে, আর নিচে হচ্ছে 60 থেকে যদি ভাগ করি 30 হচ্ছে। তাহলে 30 সঙ্গে যদি 5 গুণ করি কত হচ্ছে 150 হচ্ছে, তাহলে 41/150 এখানে ডিগ্রি মান হয়ে গেল। তাহলে এবার ডিগ্রি মানকে আমরা সম্পূর্ণ ডিগ্রি মান বের করতে হলে আমরা ভগ্নাংশ করবো, তাহলে 40 সঙ্গে 150 গুণ করবো, তাহলে 40 সঙ্গে 150 গুণ করলে কত হবে, সমান দাও, তাহলে 0 0 পরে বসাচ্ছি, দেখো এখানে 5 4 20 0 তাহলে 2 4 4 5 6 6, আর অর্থাৎ দুটো শূন্য আছে 600 ডিগ্রি, 15 4 60 আর দুটো শূন্য অর্থাৎ 6000 ডিগ্রি বেরিয়েছে, প্লাস এখানে কত হচ্ছে 41 ডিগ্রি, প্লাস 41 ডিগ্রি বাই কত হবে 150 হচ্ছে 150 ডিগ্রি, তাহলে কত হচ্ছে, এবার আমরা কি করব যোগ করব, কত হচ্ছে 6041 ডিগ্রি বাই কত হচ্ছে 150 ডিগ্রি, 6041/150 ডিগ্রি। তাহলে কি হলো 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ডকে যদি আমরা বৃত্তীয় কোণের মান প্রকাশ করি তাহলে এখানে কত ডিগ্রি হলো, তাহলে এখানে রেডিয়ানে প্রকাশ করতে বলছে, তাহলে কত হলো, তাহলে 6041 ডিগ্রি বাই 150, বুঝেছে। এখানে কি আমরা জানি কি এখানে দিয়ে দেওয়া হয়েছে, করে দেওয়া হয়েছে, দেখো লক্ষ্য করো ভালো করে, তাহলে এখানে বলা হয়েছে 6000, উত্তরটা কত হলো 6041 ডিগ্রি বাই কত হচ্ছে 150 ডিগ্রি, উত্তরে বেরোলো। তাহলে এবার কি বলা আছে, এবার এই 6041 ডিগ্রি বাই 150 ডিগ্রি আমরা কিন্তু রেডিয়ানে জানি কি যে 180 ডিগ্রিতে হয় পাই রেডিয়ান হয়, আর 6041 ডিগ্রি বাই 150 ইকুয়ালস টু কত হবে, আমরা পাই বাই নিচে কিন্তু আমরা 180 গুণ করবো, গণিত এটা কিন্তু কি করবো একে কি হয় 1/π/180 হচ্ছে। তাহলে আমরা জানি দেখো 180 ডিগ্রিতে কি হয় পাই এর মান হয়, মানে পাই রেডিয়ানের মান, আর 1 ডিগ্রি হলে কি হয় π/180 ডিগ্রি, π/180 ডিগ্রি, π/180 ডিগ্রি হচ্ছে। আর এখানে কত হচ্ছে 6041 ডিগ্রি বাই কত হচ্ছে বাই 150 ডিগ্রি, বাই কত হচ্ছে 150 ডিগ্রি, বাই হচ্ছে 150 ডিগ্রি, তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে π/180 ইন্টু 6041/150। এবার আমরা যদি কাটাকাটি করি এক্ষেত্রে হবে উত্তরটা কত হবে, এখানে গুণ করলে দেখো, গুণ করে দাও কত হচ্ছে, এখানে উত্তরটা অলরেডি দেওয়া আছে 6041, তাহলে পাই 6041 পাই বাই 27000, বুঝে গেছে। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, এটা হচ্ছে রেডিয়ানের মান বেরোলো। তাহলে বৃত্তীয় ষষ্ঠিক মানকে যদি বৃত্তীয় মান বা রেডিয়ানে প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে কী হবে, এই সূত্রটা সর্বদা মনে রাখবে। তাহলে 180 ডিগ্রি ষষ্ঠিক মান যদি হয় তাহলে বৃত্তীয় মান কত হবে, পাই এর মান হবে, তাহলে বৃত্তীয় মান কত হবে পাই এর মান হয়, তাহলে পাই এর মান সর্বদা কত হবে 180 ডিগ্রি হবে, তাহলে পাই রেডিয়ানের মান কত হবে 180 ডিগ্রি হয়, আর
6041 ডিগ্রি হলে কি, সরি 6041 ডিগ্রি বাই 150 এর সঙ্গে কী করবে, আমরা গুণ করেছি, গুণ করতে আমরা মানটা পেলাম কত, পাই বাই 180 ইন্টু 6041 বাই 150, তা গুণ করতে কত হচ্ছে 6041 বাই পাই বাই 27000, ঠিক আছে। চলো এরপর 7 দাগের প্রয়োগটা আমরা পরে শিখবো। তো আজকের এই পর্যন্ত জানো, আর এর পরের ক্লাসে আমি এরপর থেকে সম্পূর্ণ প্র্যাকটিস শিট বা কষে দেখিগুলো বা নিজে করিগুলো আমরা সম্পূর্ণ প্র্যাকটিস করব। তো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।